আচ্ছা, শুরু করি নাকি? পড়া শুরু করব? জি ম্যাম, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়ছি, অনেক কিছু পড়ছি, যাই হোক তোমরা বুঝতে পারোনি, আবার নতুন করে শুরু করি। এখন ইজি হবে। আমি কতগুলো ফ্রেশ পিকচার ডাউনলোড দিছি, এগুলো থেকে বুঝাইলে অনেক সহজে বুঝতে পারবা। আসো, ক্লোনাল সিলেকশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ বি সেল। গতকালকে প্লাজমা সেল, মেমোরি সেল পড়াইছিলাম। আজকে সেটা ফিগার দিয়ে বুঝায় ভালো করে বুঝতে পারবা। একটা বি সেল কিভাবে প্লাজমা সেল তৈরি করে, মেমোরি সেল তৈরি করে, সেই ফিগারটা। হ্যাঁ, এটাকে আমরা বলবো একটা বি সেল যখন প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন হয়ে প্লাজমা সেল, মেমোরি সেল তৈরি করে, তখন সেটাকে আমরা ক্লোনাল সিলেকশন বলবো। প্রথম থেকে দেখো, ফিগারটার দিকে তাকাও। পারলে ফিগারটা যদি ড্র করতে চাও তো করতে পারো, না হলে নেটে সার্চ দিবা, এই ফিগারটা চলে আসবে। হ্যাঁ, বি সেল কোথা থেকে সরি বি সেল কোথা থেকে অরিজিন হয়েছে? বি সেল অরিজিনেটেড ফ্রম বোন মেরো এন্ড বার্সা। এটাকে যেটা আমরা বলতে পারি যে এখানে বলছি স্টিম সেল। দেখো, স্টিম সেল। নর্মালি বি সেল, টি সেল কোথা থেকে অরিজিন হয়েছে? হিমোপয়েটিক স্টিম সেল, যেটাকে বলা হয় হচ্ছে হিমোপয়েটিক স্টিম সেল। এই যে দেখো ফিগারের উপরে দিকে আর 6 মাসের পরীক্ষা দিতে 6 মাসের পরীক্ষা দিতে লাগে 6,000 মতো লাগে। আর আর হলে লাগে 1100। একটু মিউট করো তোমাদের সাউন্ড গুলো। ম্যাডাম আপনি সবাইকে মিউট করে দেন। ওকে, এবার মিউট হয়েছে, সবাই মিউট হয়েছে। ম্যাম আপনি ম্যাম আপনি আনমিউট করেন, নিজেকে, আপনি মিউট হয়েছে। ম্যাডাম আপনি নিজেকে আনমিউট করেন। ম্যাম আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আমরা শুনতে পাচ্ছি না ম্যাম। শুনতে পাচ্ছি না ম্যাডাম। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছো তোমরা এখন? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, আগে কিছুই শুনতে পারি নাই। ও, আগে শুনতে পারোনি? না ম্যাডাম, কিছুই শুনতে পাই নাই। ও আচ্ছা, ঠিক আছে, বলবে। এখন শুনতে পাচ্ছো? শুনতে জি পাচ্ছো? ম্যাম, আপনি আচ্ছা বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অরিজিন অফ বি সেল টি সেল কি বলছি? হিমোপয়েটিক স্টিম সেল। হিমোপয়েটিক স্টিম সেল। তাহলে একটা স্টিম সেল থেকে একটা বি সেল অরিজিন হয়, ঠিক আছে? স্টিম সেল, তাহলে প্রথমে ফিগারের স্টার্টিংটা দেখো। স্টিম সেল সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েট হয়ে দুই ধরনের স্টিম, দুইটা স্টিম সেল তৈরি করছে, ঠিক আছে? আর এই স্টিম সেল থেকে কি তৈরি হবে? স্টিম সেল থেকে বি সেল তৈরি হবে। হ্যাঁ, তার গত ক্লাসেও বলছিলাম বি সেলের সেল সারফেসে কি আছে? কতগুলো ইমিউনোগ্লোবিউলিনস আছে। এই ফিগারের মধ্যে দেখো, বি সেলের সেল সারফেস গুলাতে কি আছে? ইমিউনোগ্লোবিউলিনস আছে এগেইনস্ট এ স্পেসিফিক অ্যান্টিজেন। যখন কোনো স্পেসিফিক অ্যান্টিজেন ইন্টার করবে, তখন বি সেলের সারফেসে যে ইমিউনোগ্লোবিউলিনস গুলো আছে, বি সেল সারফেসের ইমিউনোগ্লোবিউলিনের অ্যান্টিজেন বাইন্ডিং সাইডের সাথে অ্যান্টিজেনের ইপিটোপটা বাইন্ড আপ হবে।
যখন অ্যান্টিজেন আর বি সেলের ইমিউনোগ্লোবিউলিন গুলো একসাথে বাইন্ড আপ হয়ে যাবে, তখন কি হবে? বি সেল কমপ্লেক্স স্পেসিফিক অ্যান্টিজেন এন্ড পলিফারেজ। যখন স্পেসিফিক অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অর ইমিউনোগ্লোবিউলিনস বাইন্ড আপ হয়ে যাবে, তখন কি হবে? বি সেলগুলার প্রলিফারেশন ঘটবে, একটা থেকে দুইটা হবে। প্রলিফারেশন মানে সংখ্যায় বাড়া, পলিফারেশন হবে। পলিফারেশন যখন হয়ে যাবে একটা থেকে দুইটা, তখন ইচ বি সেল গুলা কি হবে? প্রত্যেকটা বি সেল হবে ডিভাইডেড হয়ে কি হবে? দুই ধরনের সেল তৈরি করবে, একটা হচ্ছে প্লাজমা সেল আর একটা হচ্ছে মেমোরি সেল। ঠিক আছে, এই দেখো বি সেল গুলা ডিফারেন্সিয়েট হয়ে কি করছে? মেমোরি সেল তৈরি করছে এবং হচ্ছে কি প্লাজমা সেল তৈরি করছে। প্লাজমা সেল গুলা কি করবে? প্লাজমা সেল গুলো সরাসরি অ্যান্টিবডি তৈরি করবে। বা প্লাজমা সেল হচ্ছে কি সহজেই কোনো ডিভাইডেশন না হয়ে প্লাজমা সেল গুলো কি করে? অ্যান্টিবডি প্রোডাকশন করে। বলছে কি আদার বি সেল প্রলিফারেট ইনটু অ্যান্টিবডি প্রোডিউসিং প্লাজমা সেল। দ্য প্লাজমা সেল সেক্রেটস অ্যান্টিবডি ইনটু সার্কুলেশন। অ্যান্টিজেন in circle now attached to circular antibody। যখন প্লাজমা সেল গুলো অ্যান্টিবডি তৈরি করবে, সেটা সার্কুলেশনে চলে যাবে। সেটা কোথায় যাবে? ব্লাড এন্ড লিম্ফে যাবে। ঠিক আছে, এবং কিছু কিছু বি সেল কি করবে? মেমোরি সেল তৈরি করবে। সাম বি সেল proliferate into long lived memory cells which at a later date can be stimulated to become antibody producing plasma cell। এই যে মেমোরি সেল গুলা তৈরি হইলো, এই মেমোরি সেল গুলা কি করবে? পরে যখন প্রয়োজন পড়বে তখন মেমোরি সেলগুলা ডিভাইডেড হয়ে কি করবে? প্লাজমা সেল তৈরি করবে এবং এই প্লাজমা সেলগুলো আবার অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তাহলে কি প্রথমে অরিজিন অফ বি সেল কি? দ্য বি সেল অরিজিনেটেড ফ্রম হিমোপয়েটিক স্টিম সেল। হিমোপয়েটিক স্টিম সেল মানে বোন মেরো বার্সা। ঠিক আছে, এই স্টিম সেল গুলো হচ্ছে কি রেপ্লিকেট হবে। স্টিম সেল গুলো কি করবে? বি সেল প্রডিউস করবে। বি সেল গুলা কি করবে? বি সেলের সেল সারফেসে কতগুলো ইমিউনোগ্লোবিউলিনস আছে, যে ইমিউনোগ্লোবিউলিনস গুলা কি করবে? স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে বাইন্ড আপ হবে। অলওয়েজ স্পেসিফিক অ্যান্টিজেন বাইন্ড উইথ স্পেসিফিক অ্যান্টিবডি। যখন ইমিউনোগ্লোবিউলিনস গুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড আপ হয়ে যাবে, তখন এটা কি হবে? প্রলিফারেট হবে। মানে প্রলিফারেট মানে বাড়বে, সংখ্যায় বাড়বে। After proliferation, they became differentiated into two types of cells. One is called the memory cell and another is called the plasma cell. প্লাজমা সেল কি করে? প্লাজমা সেল সরাসরি, প্লাজমা সেলের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজমা সেল? প্লাজমা সেলের ফাংশন হচ্ছে, প্লাজমা সেল হচ্ছে সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করে। যে অ্যান্টিবডিটা কোথায় সার্কুলেট হয়? ব্লাড এন্ড লিম্ফের মধ্যে। ঠিক আছে, এবং কিছু মেমোরি সেলটা বডিতে লং টার্ম পর্যন্ত থেকে যাবে। যখন হচ্ছে কি হবে? এটা নেক্সটে পড়াবো। যখন এই মেমোরি সেলগুলো আবার হচ্ছে কি কোনো সেম অ্যান্টিজেনের এক্সপোজারে যখন আসবে, তখন এই মেমোরি সেলগুলো আর প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন এগুলো না হয়ে মেমোরি সেলগুলো কি করবে? প্লাজমা সেল তৈরি করবে এবং এই প্লাজমা সেলগুলো সরাসরি কি করবে? প্লাজমা সেলগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করবে। সো এই যে অ্যান্টিবডি প্রোডাকশন, বি সেল থেকে যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, এটাকেই আমরা বলবো হচ্ছে ক্লোনাল সিলেকশন। এটাকে আমরা কি বলবো? ক্লোনাল সিলেকশন। যদি প্রশ্ন আসে হোয়াট ইজ ক্লোনাল সিলেকশন, তখন এই যে বি সেল থেকে কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে সরাসরি, সেটাকেই আমরা বলবো হচ্ছে ক্লোনাল সিলেকশন। ঠিক আছে, এখন যদি প্রশ্ন আসে হাউ বি সেল প্রডিউস অ্যান্টিবডি, তখনও আমরা এইটা দিতে পারি। বি সেল কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, তখনও আমরা এই চারটা দিতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্লোনাল সিলেকশন কাকে বলে, যদি বেশি মার্কস থাকে তখন এটা দিবা। ঠিক আছে, আবার যদি বলে বি সেল কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, তখনও এটা দিতে পারো। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যদি বড় বেশি মার্কস থাকে হাউ বি সেল প্রডিউস অ্যান্টিবডি, তখন আমরা অন্যটা দিব, কারণ মার্ক বেশি। তখন আমরা বি সেল কিভাবে দিব সেটা নেক্সটে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন যদি প্রশ্ন থাকে হোয়াট ইজ ক্লোনাল সিলেকশন, তখন এই কোশ্চেন এইটা অ্যান্সার করবা। কে কে বুঝো নাই? বুঝছো? সবাই বুঝছো? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি সেল। এখন প্রশ্ন হলো কি, একটা অ্যান্টিজেনের অনেকগুলা সারফেসে ইপিটোপ থাকে, এটা একটা ইপিটোপ অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি কি বলছি? অ্যান্টিজেন কি কি হতে পারে? অ্যান্টিজেন হতে পারে একটা ব্যাকটেরিয়ার ক্যাপসুল, সেল সারফেস, সেল ওয়াল, ফ্লাজেলা, ফিমরি, টক্সিন, সবকিছু অ্যান্টিজেন হতে পারে। ঠিক আছে, এই অ্যান্টিজেনটা একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড আপ হলো, ওটা কোথায় বাইন্ড হলো? অ্যান্টিজেনের যে ইপিটোপ আছে তার সাথে অ্যান্টিবডির যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে সেটা হচ্ছে বাইন্ড আপ হলো। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ক্লোনাল সিলেকশন।
এখন আমরা পড়বো হচ্ছে কিভাবে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে উইথ দ্য হেল্প অফ টি সেল। গত ক্লাসে বলছিলাম টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। যখন হচ্ছে অ্যান্টিজেন সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারবে তাকে আমরা বলবো টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য টি সেলের সাহায্য নিবে তখন তাকে আমরা বলবো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। এখন দেখো ওটা কি ছিল, ওখানে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করছিল উইদাউট দ্য হেল্প অফ টি সেল। এখন যে ফিগারটা দেখাইছি, এখন বি সেল যে অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে এটা উইথ দ্য হেল্প অফ টি সেল। ঠিক আছে, এখন এটা বোঝো এটা কি। এটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ বি সেল টু প্রোডিউস অ্যান্টিবডিজ। যদি প্রশ্ন আসে হাউ বি সেল অ্যাক্টিভেটেড টু প্রোডিউস অ্যান্টিবডি, তখন এইটা দিবা। পরীক্ষায় যদি কোশ্চেন আসে হাউ বি সেল অ্যাক্টিভেশন টু প্রোডিউস অ্যান্টিবডি, এটা দিতে পারো। অথবা বি সেল কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, অথবা কোশ্চেন আসলো হাউ বি সেল প্রোডিউস অ্যান্টিবডি উইথ দ্য হেল্প অফ টি সেল, তখন এটা দিবা। ঠিক আছে, পারলে ছবি ড্র করো আর দেখো, নালে নেট থেকে নিয়ে নিবা। এখন আসো এটা কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে। যতই অ্যান্টিবডি প্রোডাকশন হোক না কেন, অ্যান্টিবডি গুলো কখন প্রোডাকশন হবে, যখন কোনো ফরেন অ্যান্টিজেন ইন্টার ইনটু দ্য বডি। যখন কোনো অ্যান্টিজেন শরীরে ঢুকবে তখনই অ্যান্টিবডি প্রোডাকশন করবে। ঠিক আছে, তাহলে এটা কি বলছে, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, বাহিরে থেকে অ্যান্টিজেন, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন। দেখো অ্যান্টিজেনের বিভিন্ন রকম চেহারা দেখা যাচ্ছে, একটা রাউন্ড শেপ দেখা যাচ্ছে, একটা স্কোয়ার শেপ দেখা যাচ্ছে। এগুলো কি, এগুলো সারফেস রিসিপ্টর। ঠিক আছে, একটা পুরো অ্যান্টিজেন না, অ্যান্টিজেনের হচ্ছে বাইন্ডিং সাইটটা আছে সেই অ্যান্টিজেন। এখানে আমরা প্রথমে ফিগারে দেখি 1 নাম্বার কি বলছে, এখানে কি আছে, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন। এখানে কি আছে, একটা বি সেল আছে। ঠিক আছে, বি সেলের সারফেসে কি থাকবে, ইমিউনোগ্লোবিউলিনস এবং ইমিউনোগ্লোবিউলিনস রিসিপ্টর। এই যে বি সেলের উপরে যে ওয়াই আর্ম দেখা যাচ্ছে, ওয়াই আর্মের মধ্যে কি থাকে, বি একটা হচ্ছে বি সেলের যে ইমিউনোগ্লোবিউলিনস আছে তার রিসিপ্টর বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে একটা ওয়াই শেপ অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সাথে অ্যাটাচমেন্ট হলো। ঠিক আছে, ফার্স্ট যে 1 নম্বর পয়েন্ট আছে সেদিকে তাকাও। বলছে কি, ইমিউনোগ্লোবিউলিনস রিসিপ্টরস অন বি সেল সারফেস রিকগনাইজ এন্ড অ্যাটাচ টু এন অ্যান্টিজেন। তাহলে কি, ইমিউনোগ্লোবিউলিন রিসিপ্টরস অন বি সেল সারফেস, একটা বি সেল সারফেসের মধ্যে যে রিসিপ্টর আছে সেটা কি করবে, রিকগনাইজ এন অ্যান্টিজেন, which is then internalized and processed within the B cell. A fragment of the antigen combines with the MHC class 2 molecule. গত ক্লাসে যখন MHC পড়াচ্ছিলাম তোমরা বলতেছিলা যেটা কি পড়াচ্ছে হাবিজাবি, যাই হোক। এখন দেখো এই পড়াটা যে পড়াতে আসছি এখানে অবশ্যই MHC মলিকুলের কথা চলে আসছে। আরো কি আসছে, MHC মলিকুল 2, MHC মলিকুল 1 এগুলো আসতেছে। কালকে বলতেছিলাম তখন ভালো লাগতেছিল না, কিন্তু আজকে দেখো এগুলো সব কাজে লাগতেছে। ঠিক আছে, immunoglobulins receptor on B cell surface recognize and attach to antigen which is then internalized and processed. তাহলে কি বলছে এই ফিগারের দিকে লক্ষ্য করো, একটা বি সেল সারফেসের ইমিউনোগ্লোবিউলিনস আছে যার রিসিপ্টর আছে, আর এখানে কি আছে, এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন। এই এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন আর বি সেলের ইমিউনোগ্লোবিউলিনটা বাইন্ড আপ হলো। কিভাবে বাইন্ড হলো, বলছে যে ইমিউনোগ্লোবিউলিন রিসিপ্টর বি সেল সারফেস রিকগনাইজ, এই যে রিসিপ্টর আছে তারা রিকগনাইজ করে, তারা চিহ্নিত করে, আইডেন্টিফাই করে একটা স্পেসিফিক অ্যান্টিজেনকে। স্পেসিফিক অ্যান্টিজেন যখন এই স্পেসিফিক অ্যান্টিবডির সাথে বাইন্ড হয়ে যাবে তারপর সেটা কি হবে, ইন্টারনালাইজড হবে। বি সেলের সেল সারফেসের মধ্যে সেই অ্যান্টিজেনটা ঢুকে যাবে। সেটা কার হেল্পে ঢুকবে, উইথ দ্য হেল্প অফ দ্য MHC মলিকুল। MHC মলিকুল, এখানে যে একটা ফিগার দেখা যাচ্ছে এটা হচ্ছে MHC মলিকুল। এই MHC মলিকুলের সাথে এই যে অ্যান্টিজেনটা বি সেলের মধ্যে ঢুকে গেল সেটা কি হবে, ফ্র্যাগমেন্টেড হবে, ভেঙে যাবে। ভেঙে যায় কি হবে, এটা MHC মলিকুলের সাথে বাইন্ড আপ হবে। এই দেখো MHC মলিকুলের সাথে অ্যান্টিজেন আর MHC মলিকুল বাইন্ড আপ হয়েছে। ঠিক আছে, B cell a fragment of the antigen combined with the MHC class 2 molecule. MHC মলিকুলের সাথে অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটা বাইন্ড হয়ে এটা কি করবে, MHC ক্লাস 2 উইথ অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট, এটা সেল সারফেসে আসবে। বুঝতে পারছো, হোয়াট ইজ MHC মলিকুল? গত ক্লাসে বলছিলাম MHC মলিকুল কি। MHC মলিকুল
A major histocompatibility complex, MHC molecule মানে major histocompatibility complex is a set of molecules which are responsible for recognition of lymphocyte. তাহলে MHC molecule কাজ কি? Recognition of lymphocyte. Lymphocyte মানে কি? B lymphocyte এবং T lymphocyte. বলছে recognition of lymphocyte and present antigen for the production of antibody. সংজ্ঞার সাথে এখন মিললো কি? বলছে যে MHC molecule a set of molecules which are responsible for recognition মানে চিহ্নিতকরণ। একটা MHC molecule একটা লিম্ফোসাইটকে আইডেন্টিফাই করে, কিসের জন্য আইডেন্টিফাই করে? ফর দ্য প্রোডাকশন অফ ইমিউনিটি মানে কি? অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য একটা MHC molecule দরকার হয়। MHC molecule অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটাকে ইন্টারনালাইজ করবে বি সেলের মধ্যে, তারপরে MHC molecule আর অ্যান্টিজেন বাইন্ড আপ হবে। ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম শুনতে পাচ্ছি। তাহলে MHC molecule হচ্ছে, সংজ্ঞাটা বুঝছো? is a set of molecules which are responsible for recognition of lymphocyte and present antigen for the production of antibody. Present antigen কেন বলছে? MHC molecule আর এই যে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট একসাথে বাইন্ড আপ হয়ে সেল সারফেসে আসবে। কিভাবে দেখো এখন, MHC class 2 with antigenic fragment displayed on the surface. এই যে ফ্র্যাগমেন্টের কম্বিনেশন হলো, এটা নেক্সট স্টেপে কি হলো? এটা বি সেলের সেল সারফেসে ডিসপ্লে করলো। কিসের জন্য ডিসপ্লে করলো? অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য। এখন কি করবে দেখো, 2 নম্বরটা দেখো, MHC class 2 antigen fragment complex is display on the B cell surface. Then 3 নম্বরে কি আছে? B cell surface এর রিসেপ্টর on the T helper cell. গত ক্লাসে বলছিলাম হেল্পার টি সেল। টি সেলের ক্লাসিফিকেশন কেন বলছিলাম? এই দেখো এই পড়ার মধ্যে লাগতেছে। টি সেল কত ধরনের? হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, ডিলেড টি সেল, সাপ্রেসর টি সেল। তাহলে এই যে বি সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য কোন টি সেল লাগতেছে? হেল্পার টি সেল লাগতেছে। তাহলে রিসেপ্টর অন দ্য টি হেল্পার সেল রিকগনাইজ কমপ্লেক্স অফ MHC class 2 and antigen fragment and is activated producing cytokines. তাহলে এখন দেখো, একটা বি সেলের সারফেসে ইমিউনোগ্লোবুলিনস আছে, আর কি আছে? MHC class 2 মলিকুল আছে, আর হচ্ছে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টটা কমপ্লেক্স আছে। এটা সেল সারফেসে কি করতেছে? একটা টি সেলকে হচ্ছে, সে টি সেলের রিসেপ্টরকে সে আকৃষ্ট করতেছে তার সাথে বাইন্ড আপ হওয়ার জন্য। তাহলে কি বি সেল সারফেসে MHC class 2 মলিকুল প্লাস অ্যান্টিজেন প্লাস হচ্ছে একটা হেল্পার টি সেলের যে সারফেস রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স তৈরি করলো। কিসের কমপ্লেক্স তৈরি করলো? অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট, MHC মলিকুল এন্ড হেল্পার টি সেল রিসেপ্টর। কিসের জন্য একটা হচ্ছে কমপ্লেক্স তৈরি করলো? ফর প্রোডিউসিং সাইটোকাইনস। সাইটোকাইনস তৈরি করার জন্য তিনটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করলো, হুইচ অ্যাক্টিভেটেড দ্য বি সেল। এই যে একটা কমপ্লেক্স তৈরি করলো, সেটা কি করবে? সাইটোকাইনস প্রোডিউস করবে, এবং এই সাইটোকাইনসটা কি করবে? আবার এই বি সেলকে স্টিমুলেট করবে। কিসের জন্য বি সেলকে স্টিমুলেট তৈরি করবে? ফর দ্য প্রোডাকশন অফ প্লাজমা সেল এন্ড মেমোরি সেল তৈরি করতে পারে। কিসের জন্য এটা স্টিমুলেট করবে? ফর দ্য প্রোডাকশন অফ প্লাজমা সেল। ঠিক আছে? হোয়াট ইজ সাইটোকাইনস? এখানে কি বলছে? which activated the B cell. The helper T cell has been previously activated by an antigen display on a বলছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল এটা আমরা অন্য জায়গায় পরে পড়াবো। ডেনড্রাইটিক সেলটাও হচ্ছে কি এক ধরনের হচ্ছে লিম্ফোসাইটিক সেল। আচ্ছা, তাহলে কি বলছে? MHC class 2 molecule antigen fragment and receptor of the helper T cell complex activated the B cell. প্রথমে কি হবে? এই কমপ্লেক্সটা কি তৈরি করবে? তিনটা কমপ্লেক্স মিলে সাইটোকাইন তৈরি করবে। এই সাইটোকাইনটা কি করবে? বি সেলকে স্টিমুলেট করবে। কিসের জন্য? প্রোডাকশন অফ প্লাজমা সেল। আর হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজমা সেল? দ্য ফাংশন অফ দ্য প্লাজমা সেল ইজ টু প্রোডিউস অ্যান্টিবডি। তাহলে হচ্ছে কি হয়েছে? বি সেল ইজ activated by the cytokines and brings clonal expansion. Some of the progeny become antibody producing plasma cell. কিছু কিছু প্রোজেনি গুলো প্লাজমা সেল তৈরি করতেছে এবং কিছু কিছু হচ্ছে মেমোরি সেল তৈরি করতেছে। প্লাজমা সেলের কাজ কি? প্লাজমা সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা। এখন হোয়াট ইজ সাইটোকাইন? সাইটোকাইন কি? আমরা সাইটোকাইন পরে পড়বো, তারপরে একটু বলি। সাইটোকাইন হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ cytokines are the glycoprotein. Cytokines are the glycoprotein secreted by the T cell. Cytokines are the glycoprotein secreted by the T cell or other types of T cell, which are responsible for the stimulation of the immunosystem cell. এরা সাইটোকাইন
অ্যান্টিবডি। সাইটোকাইন্সের আর একটা নাম আছে, সেটাকে আমরা বলবো কেমোকাইন। শুনতে পাচ্ছো তোমরা? শুনতে পাচ্ছো? জি ম্যাম। ম্যাম স্টিমুলেটের পরে কি শুনতে পাইনি? কোনটা? স্টিমুলেট এর পরে কি? আর আচ্ছা আমি আবার বলতেছি, একটু শোনো, আবার বলি শোনো। গত ক্লাসে যেগুলো ডেফিনেশন বলছিলাম সেগুলো কি এখন কাজে লাগতেছে তোমাদের? জি এই ম্যাম। জন্য পড়াইছিলাম আর তোমরা রাগ হচ্ছিলা। ঠিক আছে, আসো এখন। প্রথমে কি? এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন। এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন মানে কোন ফরেন অ্যান্টিজেন যখন শরীরে ঢুকলো, এই অ্যান্টিজেনটা কি, যখন অ্যান্টিজেন বডির মধ্যে ঢুকবে তখন কি হবে? বি সেল। বি সেলের সারফেসে কি থাকে? গত ক্লাসেও বলছি, বি সেলের সারফেসে থাকে ইমিউনোগ্লোবিউলিনস। ইমিউনোগ্লোবিউলিনস গুলা কি করবে? এই ইমিউনোগ্লোবিউলিনস এর যে রিসিপ্টর আছে সেগুলা হচ্ছে অ্যান্টিজেনের, স্পেসিফিক অ্যান্টিজেনের ফ্র্যাগমেন্ট, অ্যান্টিজেনের সাথে বাইন্ড আপ হবে। তারপরে কি হবে? এমএসসি মলিকুল কি করবে? এমএসসি মলিকুল এই অ্যান্টিজেনিক গুলোকে ইন্টারনালাইজ করে সেগুলোকে ফ্র্যাগমেন্টে রূপান্তরিত করবে। তারপরে এমএসসি ক্লাস 2 মলিকুল কি করবে? অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টের সাথে বাইন্ড আপ হবে। এই দেখো বাইন্ড আপ হয়ে এমএসসি মলিকুল প্লাস অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট কমপ্লেক্স তৈরি করছে। নেক্সটে কি করবে? এই কমপ্লেক্সটা বি সেলকে বলবে তার সারফেসে নিয়ে আসতে। বি সেলের সারফেসে এমএসসি ক্লাস 2 এবং অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট কমপ্লেক্সটা সারফেসে এসে যাবে। যখন সারফেসে আসবে তখন এটা কি করবে? এমএসসি ক্লাস 2 অ্যান্টিজেনিক যে কমপ্লেক্সটা আছে সেটা একটা হেল্পার টি সেলের যে সেল সারফেস রিসিপ্টর আছে তার সাথে একটা কমপ্লেক্স ফর্মেশন করবে। এই কমপ্লেক্সটা কি করবে? এই কমপ্লেক্সটা হচ্ছে সাইটোকাইন প্রডিউস করবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাইটোকাইন? এই সাইটোকাইনটা কি করবে? এটা স্টিমুলেট করবে হচ্ছে বি সেলকে। বি সেলকে স্টিমুলেট করে কি তৈরি করতে বলবে? প্লাজমা সেল এন্ড মেমোরি সেল। আগে বলছি মেমোরি সেল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজমা সেল? প্লাজমা সেল তখন কি করবে? সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আর সাম অফ দ্য মেমোরি সেল যেটা থেকে যাবে বডিতে সেটা পরে প্লাজমা সেলে কনভার্ট হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। সো দিস ইজ দ্য অ্যাক্টিভেশন অফ বি সেল টু প্রডিউস অ্যান্টিবডি। কার কার প্রশ্ন আছে এখন আমাকে করো। ম্যাম সাইটোকিনিনস এর ডেফিনেশন আরো বলেন তো। সাইটোকিনস আর দি সাইটোকাইন্স সম্পর্কে নেক্সট ক্লাসে পড়াবো। আমি সাইটোকাইন্স সম্পর্কে নেক্সট ক্লাসে পড়াবো। Cytokines is the one types of glycoprotein which are secreted from the helper T cell or other types of T cell. His function is the stimulation the immune system cell for the production of antibody. Cytokines হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন which is secreted from T cell or helper T cell or other types of T cell. হেল্পার টি সেল থেকে অথবা অন্য টাইপস অফ টি সেল থেকে সাইটোকাইন প্রডিউস হয়। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন যেটা কি করে? ইমিউনো সিস্টেমের সেলগুলোকে হুইচ ফাংশন ইজ টু স্টিমুলেট দ্য সেল অফ ইমিউনো সিস্টেম। ইমিউনো সিস্টেমের সেলগুলোকে স্টিমুলেশন করা সাইটোকাইনের কাজ। ঠিক আছে, প্রশ্ন করো। জি ম্যাম বুঝছি। আর কারো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করতেছে না কেন? এটা অনেক ইম্পর্টেন্ট। এমএসসি মলিকুল কি? এমএসসি মলিকুল ইজ এ সেট অফ মলিকুল। এমএসসি মলিকুল এক ধরনের সেট অফ মলিকুল যেটা কি করে? একটা হচ্ছে হ্যাঁ, set of molecules which are responsible for recognition of lymphocyte. Lymphocyte কে recognition করে and present antigen to produce immunity. How many types of MSC molecule? There are 3 types of MSC Three molecule. types. MSC 1, 2 and 3. MSC 1 key, MSC 1 is found in the nucleated cell and MSC 2 found in the macrophage, B cell, macrophage, and dendritic cell. MSC 1 present, গত ক্লাসে বলছিলাম, MSC class 1 present antigen for the cytotoxic T cell and MSC 2 produce antigen for the helper T production cell. of helper T cell. Helper T cell. এখন বুঝতে পারছো? কালকে কথাগুলো বুঝতেছিল না। এখন দেখো MSC class 2 কার জন্য অ্যান্টিজেন প্রেজেন্ট করলো? MSC class 2, this is the MSC class 2 present antigen for helper T cell. MSC class 2 অ্যান্টিজেন হচ্ছে কার জন্য প্রেজেন্ট করে? হেল্পার টি সেলের জন্য। আর MSC class 1 এখানে নাই, অন্য আছে, নেক্সট ক্লাসে পড়াবো। MSC class 1 প্রেজেন্ট অ্যান্টিজেন ফর সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেলের ফাংশন কি? হেল্পার টি সেল প্রডিউস অ্যান্টিবডি।
হেল্পার টি সেল প্রডিউস অ্যান্টিবডি। সাইটোটক্সিক টি সেল কি করে? সাইটোটক্সিক টি সেল হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। সাইটোটক্সিক টি সেল সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। ঠিক আছে, এটা বুঝছো? আর কি কারো কোশ্চেন আছে? ম্যাম এমএসসি কারো মলিকিউল কি শুধু বি সেলে থাকবে, টি সেলে পাওয়া যাবে না? এমএসসি মলিকুলের কাজ কি বলছি? টি সেল তো। এমএসসি মলিকুল হচ্ছে কি বলছি? এমএসসি মলিকুল হচ্ছে সেট অফ মলিকুলস হুইচ এ ফাংশন ইজ টু রিকগনিশন অফ বি সেল। একটা বি সেল কে রিকগনাইজ করে, মানে বি সেল কে আইডেন্টিফাই করে কিসের জন্য? অ্যান্টিজেন কে ইন্টারনালাইজ করার জন্য বি সেলের ভিতরে। এবং এমএসসি মলিকুলটা হচ্ছে বলছি তো বি সেল কে আইডেন্টিফাই করে, তারপরে হচ্ছে এর ফাংশন যখন বি সেলের মধ্যে যখন হয়ে যাবে অ্যান্টিজেনের সাথে ইন্টারিং টু দ্য বি সেল, দেন এটা কি করবে? অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টের সাথে বাইন্ড আপ হয়ে সারফেসে যাবে। টি সেল সাথে তো পরে সম্পর্ক, বডির প্রথম আগে কাজ কার? বি সেল। বি সেল কি করে? অ্যান্টিবডি প্রোডাকশন করে। টি সেল কি করে? টি সেল সেল মিডিয়েটেড ইমিউনিটি করে। ঠিক আছে, নর্মাল যদি ব্রড সেন্সে ফাংশন বলি, বি সেলের কাজ হলো অ্যান্টিবডি প্রোডাকশন করা, টি সেলের কাজ হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি করা। যখন বি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন টি সেলের রিসিপ্টরের সাথে বাইন্ড আপ হয়ে সে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। এখন যখন অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য টি সেলের হেল্প নিবে সেটাকে আমরা বলবো টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। আর যখন টি সেলের সাহায্য নেবে না তাকে আমরা বলবো টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তাহলে এটা একটা এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন যখন বডিতে ঢুকলো টি সেলের সাহায্য নিয়েই তার অ্যান্টিবডি প্রোডাকশন করলো। এখন এখানে যদি টি সেলের ফাংশন না থাকতো, এর প্রিভিয়াসটা দেখো, প্রিভিয়াসটা দেখো, এখানে যে বি সেলটা যে অ্যান্টিবডি প্রোডাকশন করছে, এখানে কোনো টি সেলের সাহায্য আছে? এখানে কোনো টি সেল কে নিছে? বলো। না, নেয়নি। এটাকে না, কি নেয়নি। বলবো? ক্লোনাল সিলেকশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ বি সেল। ঠিক আছে, আর জি তার ম্যাম, প্রশ্ন ঠিক নাই। আছে। হ্যাঁ, আমরা এখন পড়বো হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি। এখন আমরা পড়বো হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি। ইমিউনোলজিক্যাল মেমোরি, হোয়াট ইজ ইমিউনোলজিক্যাল মেমোরি? লিখে রাখো, পরীক্ষায় কোশ্চেন আসে, অনেক ইম্পর্টেন্ট। ইমিউনোলজিক্যাল মেমোরি বলতে কি বোঝো? ইমিউনোলজিক্যাল মেমোরি, মেমোরির সাথে আমরা সবাই পরিচিত, তাই না? ওর মেমোরি অনেক শার্প, ওর মেমোরি হচ্ছে শার্প না, এরকম। আসো, এখন আমরা যে অ্যান্টিবডি প্রোডাকশন দেখলাম সেটাই এখন দেখি যে মেমোরি সেল এবং প্লাজমা সেল দেখলাম না? হোয়াট ইজ প্লাজমা সেল, হোয়াট ইজ মেমোরি সেল? বলো তো রিয়াজুল। Plasma cell, that which cell is produce antibodies, and memory cell is recognition of antigen or further infection. ফার্দার যখন, হ্যাঁ সেটাই আমরা এখন দেখবো। মেমোরি সেলও অ্যান্টিবডি প্রোডাকশন করে, কিন্তু মেমোরি সেলকে কনভার্টেড, সরাসরি করে না। হ্যাঁ মেমোরি সেলকে কনভার্টেড হতে হয়। ঠিক আছে, এখন আমরা সেটাই দেখবো, হোয়াট ইজ ইমিউনোলজিক্যাল মেমোরি। ইমিউনোলজিক্যাল মেমোরি বলতে আমরা কি বুঝি? ফিগারটা দেখো, পরে বুঝাচ্ছি, আগে এমনি লেখো, দেখতে পারলে লেখো। বলছে যে ইমিউনোলজিক্যাল মেমোরি কি? The intensity of humoral antibody is reflected by antibody titer. বলছে the intensity of humoral antibody is reflected by antibody titer. একটা মানে শরীরে কতটুকু অ্যান্টিবডি আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি? অ্যান্টিবডি টাইটার দেখে। এই যে দেখো এখানে একটা ফিগারে কি দেখা যাচ্ছে, উপরে আমরা হরিজন্টাল কি দেখতে পাচ্ছি? দ্য টাইটার ইন সিরাম। টাইটার মানে কি? যদি বলি টাইটার অ্যান্টিবডি টাইটার ইন সিরাম বলতে আমরা কি বলছি? দ্য অ্যান্টিবডি টাইটার ইন সিরাম মিনস দ্য নাম্বার অফ অ্যান্টিবডি প্রেজেন্ট ইন দ্য সিরাম। সিরামে কি পরিমাণ অ্যান্টিবডি আছে এটাকেই আমরা বলবো হচ্ছে অ্যান্টিবডি টাইটার। হোয়াট ইজ সিরাম? সিরাম কি? সিরাম কি? Serum is It is the stock of blood when blood is allowed to clot. Clear fluid. straw color blood na, serum is the straw color fluid. straw color Without of blood, একটা blood এর Removal of straw blood clot. after removing the clotting material. pure portion of blood is Okay, after removing the clotting materials. What is plasma? Plasma is a clear. Plasma is the fluid portion of the blood after removing the form elements of blood. ব্লাডের ফর্ম এলিমেন্টস গুলা রিমুভ করে দিব, তখন যে লিকুইডটা থাকবে
সেটাই হচ্ছে প্লাজমা। প্লাজমার জন্য কালেকশনের জন্য আমাদের কি দরকার? অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার, প্লাস সেন্ট্রিফিউগেশন করা দরকার। ওকে, তাহলে অ্যান্টিবডি টাইটার ইন দা সিরাম মিন্স দ্য নাম্বার অফ অ্যান্টিবডি ইন দা সিরাম, কতগুলো অ্যান্টিবডি আছে সিরামের মধ্যে। ঠিক আছে, এখানে একটা গ্রাফে কি দেখতে পাচ্ছি? টাইমস, সময়, 0 স্টার্টিং টাইম, তারপরে 7, 14, 21, 58 এইটা আছে। আচ্ছা ঠিক আছে, পরে বলতেছি। এখানে কি লেখা আছে? ইনিশিয়াল এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন, শরীরে যখন প্রথম দিন একটা অ্যান্টিজেন ঢুকলো, মনে করো ফার্স্ট ডে, আজকে, মানে এখনো ঢুকেনি, কেবল প্রথম দিন, স্টার্টের পর 0 থেকে 1 ডে মনে করো। ইনিশিয়াল এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন, শরীরে যখন প্রথম অ্যান্টিজেন ঢুকলো তখন কি হলো? এখন বলতেছি, লেখো। বলছে যে আফটার দ্য ফার্স্ট কন্টাক্ট অফ অ্যান অ্যান্টিজেন, শরীরে যখন প্রথম একটা অ্যান্টিজেন ঢুকে, দেয়ার ইজ নো ডিটেক্টেবল অ্যান্টিবডি ইজ ফাউন্ড ইন দ্য হোস্ট বডি ফর সেভারেল ডেজ। যখন বডিতে প্রথম অ্যান্টিজেন ঢুকে তখন সরাসরি দ্রুত অ্যান্টিবডি প্রোডাকশন হয় না, কিছু সময় লাগে, সাম ডেজ। সেটা কত? 4 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ধরো 0, 1, 2, 3, 4, এই 4 to 7 ডেজ সময় লাগতে পারে। বলছে দেন নিড 4 to 7 ডেজ ফর প্রোডাকশন অফ অ্যান্টিবডি। যখন অর্গানিজম শরীরে প্রথম দিন ঢুকলো কিছু সময় লাগে অ্যান্টিবডি প্রোডাকশন করতে, কত? 4 to 7 ডেজ। দেন দ্য অ্যান্টিবডি বিকেম slowly rise, then the antibodies became, এরপরে কি হয়েছে? অ্যান্টিবডি slowly rise, এই যে বাড়া শুরু করছে, রেডটা দেখো, বাড়া শুরু করছে, তারপরে কি হয়েছে? এক পর্যায়ে এসে আবার কমে গেছে। ঠিক আছে, এই যে 21 দিনে এসে কমে গেছে। তাহলে এখন কি বলছে? after the first contact to an antigen there is no detectable antibody is found in the host body for several days, 4 to 7 days, then the antibody became slowly rise, তারপরে অ্যান্টিবডি হচ্ছে কি slowly rise and finally decline, কি হচ্ছে? তারপর স্লোলি বাড়া শুরু করছে এবং এক পর্যায়ে এসে নেমে গেছে। ঠিক আছে, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যান প্রাইমারি ইমিউনো রেসপন্স। এইটাই হইলো প্রাইমারি ইমিউনো রেসপন্সের ফিচার, মানে প্রাইমারি ইমিউনো রেসপন্সের এইটাই ধরন, এইরকমই হয়। বডিতে প্রথম যখন অ্যান্টিজেন ঢুকে তখন কিছুদিন সময় লাগে অ্যান্টিবডি প্রোডাকশন করতে, একটা পর্যায়ে সেটা অনেক বেড়ে যায় এবং কিছুদিনের মধ্যে আবার নেমে যায়। এই যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, ফার্স্ট যে অ্যান্টিবডি প্রোডাকশন হয় সেটাকে আমরা কি বলবো? ইমিউনোগ্লোবিউলিন এম, এটাকে আমরা বলবো প্রাইমারি ইমিউনো রেসপন্স। তারপরে কি হলো? দ্য সেকেন্ডারি ইমিউনো রেসপন্স ফর্ম when the second exposure of the same antigen, ওই একই অ্যান্টিজেন যখন বডিতে আবার ঢুকলো তখন কি হবে? দিস ইজ দ্য লাস্টিং ফর লং ইমিউনিটি। যখন সেকেন্ড টাইম আবার ওই অ্যান্টিজেনটা ঢুকলো সেটা কি করলো? একদম অনেক পরিমাণের অ্যান্টিবডি প্রোডাকশন করলো, করে কি হলো? আবার একটু নেমে গেল সেকেন্ড এক্সপোজারে। ঠিক আছে, তারপরে কি হবে? এটা নেমে যায়, আবার এটা বাড়া শুরু করবে এবং ইট ইজ দ্য লং টাইম ইমিউনিটি। তাহলে কি হলো? the secondary immunoresponse formed when the second exposure of the same antigen and this one lasting for long time. The second immunoresponse is called the memory response or anamnestic response. সেকেন্ডারি যখন সেকেন্ড টাইম যখন আবার সেই অ্যান্টিজেনটা ঢুকবে সেটাকে আমরা সেকেন্ডারি ইমিউনো রেসপন্স বলবো। সেকেন্ডারি ইমিউনো রেসপন্সে কোন অ্যান্টিবডি থাকবে? ইমিউনোগ্লোবিউলিন জি, এবং এটা হচ্ছে কি হবে? লং লাস্টিং হবে, এটা অনেক দিন পর্যন্ত থাকবে। তাহলে এই সেকেন্ডারি ইমিউনো রেসপন্সটাকে আমরা কি বলবো? অ্যানামনেস্টিক রেসপন্স। এটাই হচ্ছে মেমোরি সেল। তাহলে কি হলো? এই মেমোরি সেল, এই যে প্রথমে যে অ্যান্টিজেনটা ঢুকছিল সেটা কি করছিল? সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করছিল, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। তারপর কিছু কিছু মেমোরি সেল গুলো ছিল যেগুলো কি হবে? সেগুলো হচ্ছে আবার যখন সেকেন্ড এক্সপোজার হবে তার প্রোডাকশনটা সরাসরি কেন বেড়ে যাবে? সেটা হচ্ছে কি মেমোরি সেল ছিল, মেমোরি সেলটা সরাসরি প্লাজমা সেলে কনভার্টেড হবে এবং কিছু প্লাজমা সেলে রূপান্তরিত হবে, যে কিছু আবার মেমোরি সেলে তৈরি হবে। এইটাই হচ্ছে সেকেন্ড এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। এটাকেই আমরা বলবো হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি। তাহলে ফার্স্ট যে ইমিউনো রেসপন্স আছে সেটাকে আমরা বলবো প্রাইমারি ইমিউনো রেসপন্স, সেটা হচ্ছে শর্ট টাইম থাকে। কিন্তু যেটা সেকেন্ডারি ইমিউনো রেসপন্স হবে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ইমিউনো রেসপন্স অথবা মেমোরি রেসপন্স। ঠিক আছে, এটা লং লাস্টিং, এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। So this is the called the primary and secondary immune response to an antigen. ঠিক আছে, তাহলে ফার্স্ট যখন একটা ভ্যাকসিনেশন করা হয়
একটা পোল্ট্রিতে ধরো প্রথমে আমরা ইনফেকশাস কি বলবো নিউক্যাসল ডিজিজের ভ্যাকসিন দিলাম, ফার্স্ট ডোজ জন্মের সময় দিলাম, তারপরে কি হয় আবার 14 দিন পরে দিলাম। ফার্স্ট ডোজ যখন দিলাম তখন তার অ্যান্টিবডি প্রোডাকশন করতে একটু সময় লাগছে, 2 থেকে 3 দিন 4 দিন বা সময় লাগার পরে অ্যান্টিবডি প্রোডাকশন করছে। সেই অ্যান্টিবডি টাইটারটা কি হবে, থাকলো কিছুদিন, থাকলো 14 দিন পর্যন্ত, ধরো 10-12 দিন পর্যন্ত থাকলো, তারপরে হলো 14 দিনে এসে ডিক্লাইন করলো। তারপরে আবার কি হয়েছে, 14 দিনে আমাদেরকে আবার রিভ্যাকসিনেটেড করতে হচ্ছে, সেম অ্যান্টিজেন, ওই নিউক্যাসল ডিজিজের অ্যান্টিজেন আবার দিলাম। সেটা হবে কি অনেক তাড়াতাড়ি অ্যান্টিবডি প্রোডাকশন করবে। কেন, ফার্স্ট যে ভ্যাকসিন দিছিলাম তার মধ্যে মেমোরি সেল গুলো থেকে গেছিল, সেটা সব সেকেন্ড এক্সপোজারের ফলে কি হবে, সেটা তাড়াতাড়ি কনভার্টেড হয়ে প্লাজমা সেল তৈরি করবে। এরপরে যদি আবার বুস্টিং করতে যাই তাহলে কি হবে, যত দিতে যাব ততই হচ্ছে ইমিউনিটিটা বাড়বে, কারণ মেমোরি সেল গুলো থেকে যাবে, সেম এক্সপোজারের কারণে ওরা ইমিউনিটিটা বেশি শো করবে, এবং এটাই হচ্ছে লং লাস্টিং ইমিউনিটি। শর্ট টাইম ইমিউনিটি দেয় কোনটা, প্রাইমারি ইমিউনো রেসপন্স ইমিউনোগ্লোবুলিন এম, এবং লং টার্ম ইমিউনো রেসপন্স কে দেয় ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে এটাকে আমরা বলতেছি ইমিউনোলজিক্যাল মেমোরি। এইভাবেই মেমোরি সেল গুলা কাজ করে। ঠিক আছে, কার প্রশ্ন আছে বলো? শুনতে পাচ্ছ তোমরা? ম্যাম হ্যাঁ, ম্যাম ইমিউনোলজিক্যাল মেমোরিটা আরেকবার বোঝায় দেন। আচ্ছা, তোমাদের আর কারো কোশ্চেন নাই? শুধু একজনই কোশ্চেন করতেছো, সবাই কি বুঝতেছো নাকি কঠিন মনে হচ্ছে? যখন আমি ক্লাসিফিকেশন ইমিউনোগ্লোবুলিন পড়াইছি তখন কি বলছি, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন জি। ইমিউনোগ্লোবুলিন এ বলছি যে ইনিশিয়াল ইমিউনো রেসপন্স কে করে, ইমিউনোগ্লোবুলিন এম। বারবার বলছি ইমিউনোগ্লোবুলিন এমটা হচ্ছে কি করে, প্রাইমারি ইমিউনো রেসপন্স বা ইমিডিয়েট ইমিউনো রেসপন্স করে, কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি কি করে, লেট। লেট মানে পরে করে, অর্গানিজম ঢোকার পর সেলগুলা কাজ করবে, সবকিছু ফাংশনিং করার পরে তারপরে সে ইমিউনো রেসপন্স তৈরি করবে। প্রথমে যে ইমিউনিটি তৈরি হয় সেটা শর্ট সময়ের জন্য, শর্ট টার্ম ইমিউনিটি। পরে যে ইমিউনিটিটা তৈরি হচ্ছে সেকেন্ড এক্সপোজারের পরে সেটা হচ্ছে লং টার্ম ইমিউনিটি। এটা ইমিউনিটি, এটাকে আমরা ইমিউনোলজিক্যাল মেমোরি বলবো। ঠিক আছে, ইমিউনোলজিক্যাল মেমোরি। ফার্স্ট এক্সপোজারের ফলে যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে সেটাকে আমরা প্রাইমারি ইমিউনো রেসপন্স বলবো। সেকেন্ড এক্সপোজারের ফলে যে ইমিউনিটি প্রোডাকশন হচ্ছে সেটাকে আমরা সেকেন্ডারি ইমিউনো রেসপন্স বলবো। আর কম্বিনেশন অফ দিস ইজ কল্ড দ্য ইমিউনোলজিক্যাল মেমোরি। ম্যাম ডেফিনেশনটা প্রথমে যেটা বলছিলেন ওইটা লিখতে পারিনি। আচ্ছা, আফটার দ্য ফার্স্ট কন্টাক্ট অফ অ্যান অ্যান্টিজেন, প্রথমে বলছিলাম the intensity of humoral immunity is reflected by antibody titer. After the first contact of antigen, there is no detectable antibody is found in the host body for several days, mainly 4 to 7 days. Then the antibody became slowly rise. The intensity of humoral antibody reflected by antibody titer is called immunological memory. না, এটাকে আমরা বলবো অ্যান্টিবডি টাইটার। বলছে যে আমরা কিভাবে মেজার করব, ধরো একটা ফ্লকে ভ্যাকসিনেশন করছি, এখন সেই ফ্লকে নিউক্যাসল ডিজিজের ভ্যাকসিন দিছি, এখন সেই বার্ডের মধ্যে ইমিউনিটি তৈরি হয়েছে কিনা সেটা কিভাবে দেখবো, তার অ্যান্টিবডি টাইটার দেখতে হবে না, তার সেরামে কি পরিমাণ অ্যান্টিবডি প্রডিউস হয়েছে সেটা দেখবো না, সেটাই বলতেছে। হিউমারাল ইমিউনিটি মানে কি, অ্যান্টিবডি, একটা শরীরে কি পরিমাণ অ্যান্টিবডি আছে আমরা সেটা কি দিয়ে ডিটেকশন করতে পারবো, সেটা হচ্ছে অ্যান্টিবডি টাইটার থেকে দেখতে পারবো। তাই এখন বলছি after the first contact of antigen there is no detectable antibody is found in the host body for several days, then the antibody became slowly rise and finally decline. This is the characteristic feature of primary immunoresponse. The secondary immunoresponse forms when the second exposure of the same antigen, and this one lasting for long time. The secondary immunoresponse is called the immunological memory. The secondary immunoresponse is called the immunological memory অথবা memory response or anamnestic response. ঠিক আছে, ইমিউনোলজিক্যাল মেমোরি কি, যখন সেকেন্ড এক্সপোজার অফ দ্য সেম অ্যান্টিজেন, যখন সেকেন্ড এক্সপোজার হবে সেম অ্যান্টিজেন, this is the and this immunity lasting for long time, and this is called the immunological memory. বুঝছো? তোমরা কি শুনতে পাচ্ছো?
হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। ছেলেরা কি হারাই গেছে নাকি? আসছি ম্যাম, এখানে আসছি, শুনতে পাচ্ছি। বয়সরা কোথায় গেছে? আসি তো ম্যাম। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আমরা পড়বো এখন। কি পড়বো? ইমিউনোলজি কঠিন লাগে, আবার অনেক সহজও লাগে। যখন মুখস্থ হয়ে যাবে তখন ইট ইজ ভেরি ইজি, আর ভুলবা না। আজকে তো শুধু 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 ফিগার নিয়ে পড়াচ্ছি। ম্যাম আজকে এই পর্যন্তই থাক। না, এটা বলে ছাড়বো। খাওয়া দাওয়া করিনি এখনো, তোমরা খাওয়া দাওয়া করছো? না না ম্যাম। ম্যাম, এখনো করি না নাই। ম্যাম, অনেক ক্ষুধা লাগছে। আমারও তো ক্ষুধা লাগছে। ঠিক আছে, এটা পড়াই শেষ। ছেলেপেলে জি ম্যাম। দেখি না তো অনেকদিন। ঠিক আছে, আসো এইটুক পড়ি। এটা পড়তে হবে, এটার সাথে রিলেটেড। দ্য রেজাল্টস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং। লেখো, লিখে রাখো, দ্য রেজাল্টস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং, অথবা দ্য কনসিকুয়েন্স অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। হোয়াট আর দ্য পসিবল কনসিকুয়েন্স অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন করে কি কি ঘটাইতে পারে? লেখো, দ্য রেজাল্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং, অথবা হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি রিয়াকশন করে কি কি ঘটাইতে পারে সেটা লেখো। দেখছো? শুনতেছো তোমরা? ম্যাডাম বলেন। এটা প্র্যাকটিক্যালেও আছে। এটা থিওরি প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। এটা প্র্যাকটিক্যালেরও পড়া, থিওরিরও পড়া। হোয়াট আর দ্য পসিবল কনসিকুয়েন্স অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন? একটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন করে কি কি ঘটাতে পারে, অথবা রেজাল্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। ঠিক আছে, বলছে একটা অ্যান্টিজেন at first enlarge the surface receptor of B cell, then B cell bound with the antigenic determinant. এই কথাটা তো আমরা সবাই জানি। Then antigen antibody complex formation and the following things are occurred. একটা বলছে কি, একটা বি সেল সারফেস রিসেপ্টরে যে ইমিউনোগ্লোবুলিন থাকে সেটা হচ্ছে আমরা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অর ইপিটোপের সাথে বাইন্ড আপ হয়ে একটা কমপ্লেক্স করবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, তারপরে এই সমস্ত ঘটনা ঘটাবে। কি কি এট ফার্স্ট কি হতে পারে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি রিয়াকশন করে? নাম্বার 1 হতে পারে অ্যাগ্লুটিনেশন। প্রথম সম্ভাব্য কি হবে, সম্ভাব্য না 100% কি হবে? অ্যাগ্লুটিনেশন। What is agglutination? Agglutination is the clamping or joining of antigen and antibody. Agglutination is the clamping or joining of antigen and antibody. ঠিক আছে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ক্ল্যাম্পিং অর জয়েনিং হয়ে কি করবে? একটা ক্লাম্প ফর্মেশন তৈরি করবে। সেটা আমরা কিভাবে দেখবো? প্র্যাকটিক্যাল করে দেখবো, এখানে খালি চোখে দেখা যাবে না। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, ল্যাবরেটরিতে যদি অ্যান্টিজেন নেই আর অ্যান্টিবডি নেই, একটা যদি স্লাইডের মধ্যে 1 ড্রপ অ্যান্টিজেন নিলাম, 1 ড্রপ অ্যান্টিবডি নিলাম, তাহলে আমরা কি দেখবো? কিছুক্ষণ পর দেখবো ওখানে একটা ক্লাম্প ফর্মেশন হয়েছে, মানে কি একটা জমাট বেঁধে গেছে। জমাট বেঁধে কি হবে? হোয়াট ইজ দ্য রেজাল্ট? বলছে কি, শুনতেছো তোমরা? হ্যাঁ ম্যাম বলেন, শোনা যাচ্ছে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। বলছে রিডিউস দ্য নাম্বার অফ ইনফেকশাস ইউনিট টু বি ডেল্ট উইথ। এই কথা দেখার দরকার নাই, আমি সোজা যেটা বলি। কি হবে? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন করে ক্ল্যাম্পিং আর জয়েনিং তৈরি করবে, যার ফলে কি হবে? সেটা জয়েন্ট ক্লাম্প ফর্মেশন করবে। একটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, অর্গানিজম, আর অ্যান্টিবডি ইজ একটা অ্যান্টিবডি, একটা ক্লাম্প ফর্মেশন করবে। মিন্স দ্য অ্যান্টিবডি কজেস অ্যান্টিজেন টু ক্লাম্প ফর্মেশন। দিস ইজ ইনজেস্টেড বাই দ্য ফ্যাগোসাইটোসিস। যখন অ্যান্টিজেন আর অ্যান্টিবডি ক্লাম্প ফর্মেশন হবে তখন সেটা ইনজেস্ট বাই দা ফ্যাগোসাইটিক সেল। যেমন ফ্যাগোসাইটোসিস করছো না, অর্গানিজমকে যখন, মাইক্রো অর্গানিজমকে যখন ফ্যাগোসাইটিক সেলটা ইনগাল করে ফেলে, তাহলে কি হয়? আলটিমেটলি অর্গানিজমটা কি হয়? ডাইজেস্টেড হয়ে যায়, তাই না? নষ্ট হয়ে যায়। দিস ইজ দ্য ইনজেস্ট বাই দা ফ্যাগোসাইটিক সেল। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি রিয়াকশন করে তাহলে কি হবে? অ্যাগ্লুটিনেশন হবে। আচ্ছা, আর কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কজেস ইনফ্লামেশন এন্ড সেল লাইসিস। কজেস ইনফ্লামেশন এন্ড সেল লাইসিস। কিভাবে সেল লাইসিস করে? এখন দেখো এখানে কি বলছে? অ্যান্টিজেন, অ্যান্টিবডি এন্ড কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট a series or a cascade of proteins
originated from liver and circulated in the blood. Blood ঠিক আছে? organ. কমপ্লিমেন্ট কি করবে? কমপ্লিমেন্ট কখনো একা কাজ করতে পারে না। কমপ্লিমেন্টকে ফাংশনিং হতে গেলে অবশ্যই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কমপ্লেক্স লাগে। কমপ্লিমেন্ট কার সাথে বাইন্ড আপ হয়? কমপ্লিমেন্ট অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড আপ হয়ে একটা কমপ্লেক্স করে, ঠিক আছে? তারপর বলছে কজেস ইনফ্লামেশন এন্ড সেল লাইসিস। কমপ্লিমেন্ট কি কি উপায়ে কাজ করে প্রথমে পড়াইছিলাম। কমপ্লিমেন্ট তিনটা ভাবে কাজ করে, একটা হচ্ছে ইনফ্লামেশন, ফ্যাগোসাইটোসিস এন্ড কি বলছি, ইনফ্লামেশন, ফ্যাগোসাইটোসিস, আর একটা কি বলছি, অপসোনাইজেশন, না কি বলছিলাম? কমপ্লিমেন্ট তিনটা উপায়ে কাজ করে, একটা হচ্ছে ইনফ্লামেশন, ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে সেল লাইসিস। এই দেখো কমপ্লিমেন্টটা কার সাথে বাইন্ড আপ হয়েছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে। যদি কমপ্লিমেন্টটা অ্যান্টিজেন না থাকতো তাহলে কমপ্লিমেন্টটা কোনো কাজ করতে পারতো না। এই তিনটা একসাথে কমপ্লেক্স তৈরি করে কি করছে? সেল লাইসিস করছে। কিভাবে সেল লাইসিস করে? যখন কমপ্লিমেন্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করে তখন এক ধরনের প্রোটিন রিলিজ করে, সেই প্রোটিনটার নাম হচ্ছে পারফোরিন। এই পারফোরিন কি করে? সেলটাকে লাইসিস করে দেয়। যখন সেলটাকে লাইসিস করে দেয় তখন কি হয়? এর ভিতর থেকে বাহির থেকে যত ফ্লুইড আছে সেলের মধ্যে ঢুকে যায়, এক পর্যায়ে সেলটা বাস্ট হয়ে লাইসিস হয়ে যায়। তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট কি করে? ইনফ্লামেশন এন্ড সেল লাইসিস, ঠিক আছে? আরেকটা কি করে? অপসোনাইজেশন। হোয়াট ইজ অপসোনাইজেশন? ফ্যাগোসাইটোসিস নাকি পড়ছো? অপসোনাইজেশন কি? The অপসোনাইজেশন process of coating the microorganism by the serum is known as Good. ozonization, and ozonization is the a protein. process of coating of the microorganism by a protein, তাই না? যে প্রোটিনটার সাথে কোটিং হবে সেই প্রোটিনটাকে আমরা কি বলবো? অপসোনিন। আর এই প্রসেসটাকে কি বলবো? অপসোনাইজেশন, তাই না? জি ম্যাম। তুমি একাই বলতেছো, কেউ তো বলতেছে না, পড়ে নাই কেউ মনে হয়। the microorganism, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস, ভেরি গুড। ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে আমরা পড়ছি অপসোনিন এন্ড অপসোনাইজেশন। এই যে একটা ফ্যাগোসাইটিক সেল, এইটা হচ্ছে কি? ব্যাকটেরিয়া। ফ্যাগোসাইটোসিস মানে কি? ইনগালফমেন্ট অফ দ্য মাইক্রোঅর্গানিজম বাই এ ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেল মানে কি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যখন অর্গানিজমকে ইনগালফমেন্ট করে নিবে কিসের মাধ্যমে? অপসোনাইজেশনের মাধ্যমে। অপসোনিন মানে যখন মাইক্রো অর্গানিজমটা একটা সেরাম প্রোটিন দ্বারা কোটেড হয়ে যাবে তখন তাকে আমরা বলবো অপসোনাইজেশন। আর যে প্রোটিন দ্বারা কোট হবে সেটা হচ্ছে অপসোনিন প্রোটিন। তাহলে এই যে ফ্যাগোসাইটিক সেল, এই যে অ্যান্টিজেন বা হচ্ছে কি করবো আমরা? ফ্যাগোসাইটিক সেল হচ্ছে অ্যান্টিবডি মাইক্রো অর্গানিজম, এর সাথে একসাথে হয়ে কি করলো? অপসোনাইজেশন করে ফেললো, মানে ইনগালফমেন্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম বাই এ জায়ান্ট সেল। আর এটা কি বলছে? নিউট্রালাইজেশন করতে পারে। নিউট্রালাইজেশন অফ ভাইরাস, ব্যাকটেরিয়া অর টক্সিন। কিভাবে? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি করবে? যখন একটা অ্যান্টিবডি একটা ভাইরাসের চারিপাশে অ্যাটাক করে ফেলবে, আলটিমেটলি ভাইরাসটাকে নিউট্রালাইজেশন করে দিবে। তার মানে নিউট্রালাইজেশন করে দিবে মানে হোস্ট সেলের সাথে আর অ্যাটাচমেন্ট হইতে দিবে না। ঠিক টক্সিন কি করে? ব্যাকটেরিয়ার টক্সিনকে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে কমপ্লেক্স ফর্মেশন করে টক্সিনটাকেও নিউট্রালাইজেশন করে দিতে পারে। আর একটা জিনিস আসো, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তোমরা আসো না হারাই গেছো? আছি ম্যাম। ম্যাডাম আসি। ভেরি গুড, আসো। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি কি? অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি বলছে অ্যান্টিবডিজ অ্যাটাচ টু দ্য টার্গেট সেল কজেস ডিস্ট্রাকশন বাই ম্যাক্রোফেজ, ইওসিনোফিল এন্ড ন্যাচারাল কিলার সেল। আমার কথা শুনো, কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন কিছু লার্জ প্যারাসাইট, যখন আমি ইওসিনোফিল পড়াইছিলাম তখন বলছি ইওসিনোফিল কি করে? ডিস্ট্রয় দ্য লার্জ প্যারাসাইটিক সেল। কিভাবে? ইওসিনোফিল নরমালি লার্জ প্যারাসাইট কে ডিস্ট্রাকশন সহজে করতে পারে না, বিভিন্ন বিসেল টিসেল। কারণ হচ্ছে কি, এইটা কে করতে পারে? ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল এই সেল সারফেসের লার্জ প্যারাসাইটের সাথে কি হয়? সারফেসে যে ইপিটপ আছে তার সাথে বাইন্ড আপ হয়ে কতগুলো কেমিক্যাল সেক্রেট করে। এই কেমিক্যালের নাম হচ্ছে পারফোরিন, এবং কিছু লাইটিক এনজাইম সেক্রেট করে। এটা সহজে এটাকে ভাঙতে পারে না। এই কেমিক্যাল সিক্রেট করে, একটা হচ্ছে পারফোরিন আর একটা হচ্ছে লাইটিক এনজাইম। এই পারফোরিন আর লাইটিক এনজাইম কি করে? এই লার্জ প্যারাসাইটিক সেলের উপর গিয়ে সেলটাকে ডিস্ট্রাকশন করে দেয়, যার ফলে কি হয়? ফ্লুইড গুলো ভিতরে ঢুকে এক পর্যায়ে এটা সেলটা হচ্ছে কি লাইসিস করে ফেলে, যার ফলে এই লার্জ প্যারাসাইটটা মারা যায়।
তাহলে এটাকেই আমরা বলবো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তাহলে একটা রেজাল্টস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে কি কি হতে পারে? একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি যখন একসাথে বাইন্ড আপ হবে তখন কি কি হতে পারে? অ্যাগ্লুটিনেশন হতে পারে, অপসোনাইজেশন হতে পারে, নিউট্রালাইজেশন হতে পারে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি হতে পারে, এন্ড ইনফ্লামেশন হতে পারে। ঠিক আছে, কে বোঝো নেই? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পারছি তো। কে বোঝনি বলো। সবাই বুঝছে ম্যাম, সবাই সবাই বুঝছো? সবাই বুঝছো? ম্যাম আপনি অনেক ভালো করে পড়ান তো, সবাই বুঝে। তাই? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে করো, কোশ্চেন থাকলে করো, করবা না? কোশ্চেন করো। ম্যাম যার কোয়েশ্চেন থাকলে ও নিজে করবে কোয়েশ্চেন, ম্যাম ওরা বলা লাগবে না। আমরা সবাই সন্তোষে নেপালে ঘুরতে যাব। আসেন ম্যাম। জি ম্যাম, খুব দ্রুত যাব। নেপালে যাইতে হবে তাই না? আমরা বাসায় বসে বসে সবাই বোর হয়ে গেছি, সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। কে কোশ্চেন করবা না? তাহলে আমি কোনো কোশ্চেন নাই। পড়া কি বুঝতে পারতেছো? জি ম্যাম, বুঝতে পারতেছি। বলো, নালে আমার তো কষ্ট লাগবে যে আমি বুঝাতে পারতেছি না। জি ম্যাম, বুঝতে পারতেছি। আমরা বুঝতে পারতেছি। ভেরি গুড। আমরা হচ্ছে অনেকগুলা পড়ে ফেলছি। বি সেল পড়া মোটামুটি শেষ। কালকে আমরা পড়বো কি? টি সেল। কালকে আমরা পড়বো হচ্ছে টি সেল এন্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা, দোয়া করিও আমার জন্য, আমার বাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকো।